লাকি আক্তার তুই হাসিনা সাথে শাহবাগী তুই হাসিনা বিচার চাই শাহবাগের বিচার চাই। শাহবাগে ইনকিলাব মঞ্চের অবস্থান, গণজাগরণের লাকি আক্তারকে গ্রেপ্তার ও ৩ মাসের ধর্ষণের বিচার নিষ্পত্তি সহ ৫ দাবি। সময় বাড়িয়েও মেলেনি সাগরে গ্যাস অনুসন্ধানের কোম্পানি। পাপেক্সকেই মজুদ জানতে জরিপ চালানোর পরামর্শ। শ্যালো সির গ্যাসগুলো আনতে যে খরচ যাবে, ডিপ সির গ্যাসগুলো আনতে তার দ্বিগুণ ৩ গুণ খরচ যাবে। এই ক্যাটাগরির যে রিজার্ভ আছে অয়েল অ্যান্ড গ্যাস, সেইখানে তারা ইনভেস্ট করে। লক্ষণ না থাকায় কিডনি ৮০% বিকলের পর তা জানতে পারেন রোগী। ঘরে ডায়ালাইসিস হলে স্বাভাবিক জীবন সম্ভব মত বিশেষজ্ঞদের। ইনসেপ্টটা যদি $1 বা $2 পিডে ফ্লুইড করতে পারে, তাহলে এক্সপেন্স এত কমবে যে মানুষের আর আগের মতো কষ্ট হবে না। কাল রোহিঙ্গা ক্যাম্পে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব। রাখাইনে নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠা ও খাদ্য সহায়তার দাবি। দর্শক, স্বাগত জানাচ্ছি এখন বাজারে। পুরো আয়োজনের সঙ্গে আছি আমরা দুজন, আমি মশিউর অনিক এবং আমি ইসরাত মুক্তি। গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক লাকি আক্তার ও ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার, ৩ মাসের মধ্যে ধর্ষণের বিচার নিষ্পত্তি সহ ৫ দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। পুলিশের ওপর হামলাকারীদের দ্রুত বিচার, শাপলা ও পিলখানা হত্যার বিচার ও আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানায় তারা। বিকেল থেকে রাত পর্যন্ত শাহবাগে অবস্থান কর্মসূচি পালনের পর জানানো হয়, দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে। শাহাদাত অভ্রের প্রতিবেদন। লাকি আক্তার তুই হাসিনা সাথে শাহবাগী তুই হাসিনা বিচার চাই শাহবাগের বিচার চাই। এই স্লোগান নতুন বাংলাদেশের, এই স্লোগান সব ষড়যন্ত্রের বিরুদ্ধে। স্লোগান উঠেছে লতে লাকি, তুই হাসিনা 2013 সালে এই শাহবাগেই স্লোগান ধরেছিল লাকি আক্তার, ইমরান সরকার সহ আরো অনেকেই। তৈরি হয় গণজাগরণ মঞ্চের, যার চাপে তৎকালীন আওয়ামী মন্ত্রিসভা আইন সংশোধন করে। প্রায় 12 বছর পর অভিযোগ উঠেছে গণজাগরণ মঞ্চ ছিল ফ্যাসিস্টদের এজেন্ডা। সেই গণজাগরণ মঞ্চের লাকি আক্তারের নতুন কর্মসূচি ও পুলিশের উপর হামলার প্রতিবাদে সরব হয়ে উঠেছে শাহবাগ। লাকি আক্তার ও রাষ্ট্রদ্রোহী দোসরদের গ্রেফতার করে শাহবাগের 2013 সালের রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র উন্মোচন করা সহ 5 দফা দাবি আদায়ে শাহবাগে অবস্থান ঘোষণা করে ইনকিলাব মঞ্চ। জুলাই জনতার মানববন্ধন থেকে ইনকিলাব মঞ্চের 5 দফা: 1. ধর্ষণের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে 90 দিনের মধ্যে মামলা নিষ্পত্তি করার ব্যবস্থা করতে হবে। একই সাথে কেউ যদি ধর্ষণের মিথ্যা মামলা করে তাকেও সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে। যতদিন না পর্যন্ত লাকি গণদের গ্রেফতার করে দিল্লির দাসত্বকে বাংলাদেশ থেকে ছেটিয়ে বিদায় করা হবে, ততদিন পর্যন্ত শাহবাগ ছাড়বো না। দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অংশ হিসেবে মব তৈরি করে পুলিশের উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে বিচারের মুখোমুখি করার দাবিও জানানো হয় সেখানে। গত জুলাই দেখিয়ে দিয়েছি, যারাই আমাদের সম্মুখে ফেসিবাদ নিয়ে হাজির হয়েছে, যারা আমাদের সম্মুখে ফেসিবাদের বয়ানকে শক্তিশালী করতে এসেছে, তাদের ঠিকানা আমরা বাংলাদেশে রাখি নাই। নতুন করে আরেকবার শাহবাগ কায়েম করতে যাওয়ার চেষ্টা, সেই চেষ্টা এই লাল জুলাইয়ের পরবর্তী বাংলাদেশে হবে না। এই দীর্ঘ 16 বছর যারা নিপীড়িত হয়েছে, নির্যাতিত হয়েছে, তাদের পক্ষ থেকে আজকে আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আপনাদের সামনে দাঁড়িয়েছি। শাপলা ও পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার করা সহ অবিলম্বে জুলাই গণহত্যার বিচার শুরু করে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিও জানায় ইনকিলাব মঞ্চ। এছাড়া ধর্ষণের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে 90 দিনের মধ্যে মামলা নিষ্পত্তির ব্যবস্থা করারও দাবি জানায় সংগঠনটি। এ সময় নানা সংগঠন এই কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে এবং রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় 5 দফা দাবি বাস্তবায়নের জন্য মশাল মিছিলে অংশ নেয়। গুনগুনের জননীদের মধ্যে একজন লাকিরা, ওরে যতক্ষণে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করা না হবে
ততক্ষণ লড়াই চলবে। এ সময় জানানো হয় যতদিন এই দাবিগুলো পূরণ না হবে ততদিন শাহবাগেই অবস্থান করবে তারা। শাহাদাত অভ্র, এখন, ঢাকা। 3 মাস সময় বাড়িয়েও সাগরে গ্যাস অনুসন্ধানে আগ্রহী হয়নি আন্তর্জাতিক কোনো তেল গ্যাস অনুসন্ধানকারী কোম্পানি। অনাগ্রহের বিষয়ে মতামত পেলে দরপত্রের মডেল সংস্কার করার কথা জানিয়েছে পেট্রোবাংলা। আর আন্তর্জাতিক কোম্পানিগুলোকে আকৃষ্ট করতে সাগরের ভিন্ন ভিন্ন ব্লকে আলাদা আলাদা পিএসজি মডেল তৈরির পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন বাপেক্সের মাধ্যমেই ত্রিমাত্রিক জরিপ চালিয়ে মজুদ গ্যাসের পরিমাণ জানা সম্ভব। বিস্তারিত জানাচ্ছেন মাঝার মাহবুব। সাগরের গ্যাস অনুসন্ধানে গত বছর 7টি আন্তর্জাতিক কোম্পানি পেট্রোবাংলার দরপত্র কিনলেও শেষ পর্যন্ত কেউই অনুসন্ধানে নামেনি। 3 মাস সময় বাড়ালেও দরপত্র কেনেনি নতুন কোনো কোম্পানিও। 2012 ও 14 সালে ভারত মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তি হলেও গ্যাস উত্তোলনে নেওয়া হয়নি কোনো উদ্যোগ। কিন্তু হাত গুটিয়ে বসে থাকেনি প্রতিবেশী দেশগুলো। যদিও 2016 সালের দরপত্র আহ্বানে সাড়া না পেয়ে 2019-এ নতুন পিএসসি তৈরি করে পেট্রোবাংলা, যা চূড়ান্ত হয় 2023-এ। এ মডেলে সাগরের সম্ভাবনাময় 26টি ব্লক তুলে ধরলেও সাড়া মেলেনি অনুসন্ধানে। পেট্রোবাংলা বলছে সবশেষ গত বছর মার্চ থেকে সেপ্টেম্বরের দরপত্রে গভীর সমুদ্রে 15টি ও অগভীরে 9টি ব্লকে দরপত্র আহ্বান করা হয়েছিল। আগ্রহ দেখানো যুক্তরাষ্ট্র, নরওয়ে, ফ্রান্স, জাপান, চীন, সিঙ্গাপুর ও ভারতের বেশ কয়েকটি কোম্পানির মধ্যে বহুমাত্রিক জরিপের তথ্য কেনে শেভরন, এক্সজন মোবিল, ইনপেক্স, সিনুক ও জোগম্যাক। তবে কেন কোম্পানিগুলো অনুসন্ধানে আসেনি তা জানতে চিঠি দিয়েছে পেট্রোবাংলা। তাদের মতামতের ভিত্তিতে সংশোধন হবে পিএসসি মডেল। চিঠি পাঠিয়েছি যে আপনাদের মতামতটা দেন যে কেন ড্রপ করেন নাই, আমাদের টেন্ডারের কন্ডিশনসগুলো আপনাদের কোনো ডিফিকাল্টিজ আছে কি না বা কোনো কন্ডিশনস অতিরিক্ত যোগ করতে হবে কি না। তাদের মতামতটা পেলে আমরা যদি আমাদের দেশের জন্য উপকারী হয় আমরা আরেকবার টেন্ডারে যেতে চাই। বাংলাদেশের ভূতত্ত্ব জরিপের তথ্যমূল্য 5 থেকে 6 কোটি টাকারও বেশি। কতটুকু এলাকা জুড়ে কি পরিমাণ গ্যাস মজুদ আছে এবং তার পেছনে বিনিয়োগ লাভজনক হবে কিনা তার নির্দিষ্ট পরিসংখ্যানের ওপর ভিত্তি করে গ্যাস অনুসন্ধানে আগ্রহী হয় আন্তর্জাতিক কোম্পানিগুলো। ভাবতে হয় লভ্যাংশ ও অংশীদারিত্ব নিয়ে। কিন্তু পর্যাপ্ত তথ্য না থাকলে এত মূল্যে আন্তর্জাতিক কোম্পানিগুলো দরপত্র কেনায় আগ্রহী হয় না বলে মত জ্বালানি বিশেষজ্ঞদের। শ্যালো সির গ্যাসগুলো আনতে যে খরচ যাবে, ডিপ সির গ্যাসগুলো আনতে তার দ্বিগুণ 3 গুণ খরচ যাবে। ওখানে পাইপলাইন করাও সম্ভব না, ট্রান্সপোর্টেশন খরচ। পিএসসিকে 2 ভাগে ভাগ করতে হবে, একটা হচ্ছে ডিপ সির জন্য পিএসসি, ওটার জন্য একটা, এবং শ্যালো সির জন্য পিএসসি। একটা ডেটা সেট 6 কোটি টাকা করছে, কিন্তু তারা তো এই ডেটা কিনে করবে না, আইওসিগুলো তো আসবে না এত টাকা দিয়ে। কারণ হইতে পারে, না হইতে পারে। 1P, 2P, 3P ক্যাটাগরির, এই ক্যাটাগরির যে রিজার্ভ আছে অয়েল অ্যান্ড গ্যাস, সেইখানে তারা ইনভেস্ট করে। গ্যাস অনুসন্ধানে বাড়াতে হবে নিজস্ব সক্ষমতা। তাই দেশীয় কোম্পানি বাপেক্সের মাধ্যমে 3D জরিপ চালিয়ে সাগরে কি পরিমাণ গ্যাস আছে তার যথাযথ জরিপ চালালে আন্তর্জাতিক কোম্পানিগুলোকে আকৃষ্ট করা সম্ভব হবে বলে মত সংশ্লিষ্টদের। মাঝার মাহবুব, এখন, ঢাকা। এক দশকে অন্তত 1 কোটি মানুষ কিডনি রোগে আক্রান্ত হয়েছেন। লক্ষণ প্রকাশ না পাওয়ায় 80% কিডনি বিকল হবার পর বুঝতে পারেন রোগীরা। শুরুতেই ডায়াবেটিক ও উচ্চ রক্তচাপ নির্ণয় ও চিকিৎসা নিশ্চিত করা গেলে অর্ধেকের বেশি রোগীর কিডনি বিকল রোধ করা সম্ভব। তবে ঘরে বসে ডায়ালাইসিস জনপ্রিয় করা গেলে বিকল কিডনি দিয়েও মানুষ কর্মজীবন চালিয়ে নিতে পারবেন বলে মত বিশেষজ্ঞদের। মুজাহিদ শুভর বিশেষ প্রতিবেদন। মায়ের দেয়া কিডনিতে 3 বছর সুস্থ থাকার পর আবারও কিডনি বিকল হয়েছে আশরাফের। বাইং হাউসের কোয়ালিটি অডিটর হিসেবে 2.5 লাখ টাকা বেতন পেলেও হারিয়েছেন চাকরি। গত 12 বছরে 60 লাখ টাকা শেষ হয়েছে। কিডনি দাতার সংকটে খণ্ডকালীন চাকরি করে 2 সন্তান ও স্ত্রী নিয়ে তীব্র কষ্টে জীবন পার হচ্ছে তার। ডায়ালাইসিস করির বিধায় আমাকে কোম্পানিগুলো অ্যালাউ করতেছে না। তো সবার কাছে রিকোয়েস্ট, যদি আমাকে কেউ কাজে লাগাতে পারেন সেটা হচ্ছে আমার লাইফটা ইজি হয়ে যায়। দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপে ভুগলেও বুঝতে পারেননি আশরাফ। একইভাবে 15 বছর ধরে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ শেষ পর্যন্ত কিডনি বিকল করেছে নাজমা বেগমের। গবেষণা বলছে লক্ষণ প্রকাশ না পাওয়ায় 80 থেকে 85% কিডনি বিকল হওয়ার পর টের পান ভুক্তভোগী। ডায়াবেটিস মেলিটাস, হাইপারটেনশন এবং গ্লোমেরুলার নেফ্রাইটিস মিলে
70 থেকে 80% কিডনি রোগ কভার করে। এটা কিডনি রোগের জন্য একটা মূল কারণ, বড় কারণ। যে সমস্ত ব্যক্তিদের আসলে ডায়াবেটিস আছে অথবা নিজের ডায়াবেটিস নাই কিন্তু বংশে ডায়াবেটিস বা প্রেশার আছে, তাদের নিয়মিতভাবে চেক আপ করা উচিত। একজন ডায়ালাইসিসের রোগীর প্রতি মাসে গড়ে 46,000 টাকা খরচ হওয়ায় ভুক্তভোগীদের একটি বড় অংশ অল্প সময় পরই বিনা চিকিৎসায় মারা যান। সরকারি যে সকল সেন্টারে 5 থেকে 700 টাকায় ডায়ালাইসিস করা যায়, সেখানে প্রতি বছর হাতে গোনা রোগী জায়গা করে নিতে পারেন। এক বছর যখন 19,000 সেশনের জন্য একটা রুগী সেট আপ হয়ে যায়, তখন এই রুগীগুলো সাধারণত তারা লাইফ লং এখানে ডায়ালাইসিস নেয়। এই ক্ষেত্রে যদি কোনো রুগী মারা যায় অথবা কোনো রুগী যদি ঢাকার বাইরে চলে যায়, কোনো রুগী যদি ডিসকন্টিনিউ করে, সেই ক্ষেত্রে হয়তো আমরা 2-4 জন রুগী নতুন করে ঢুকাতে পারি। ডায়ালাইসিস ছাড়াও কিডনি রোগীকে প্রতিদিন 10 থেকে 15টি ওষুধ খেতে হয়। ওষুধ কোম্পানির দাবি, সরকার এই ওষুধগুলোতে শুল্ক কর মওকুফ করলে কমবে দাম। তবে চিকিৎসকরা বলছেন, সরকার ও ওষুধ কোম্পানি দুপক্ষকেই ছাড় দিতে হবে দীর্ঘমেয়াদী রোগের ক্ষেত্রে। ডায়ালাইসিস যেই ফ্লুইড, সেটা আমদানি পর্যায়ে, উৎপাদন পর্যায়ে, বিতরণ পর্যায়ে, 3 পর্যায়ে কিন্তু সরকার সাবসিডি, অর্থাৎ সরকারের এখানে কোনো ভ্যাট কিন্তু প্রযোজ্য না। যদি ডায়ালাইসিস একজন লোক নেয়, সেই লোকই তো বাকি 7টা ওষুধ খাচ্ছে, তাহলে সেই ওষুধগুলো নিতে কেন আমরা বিতরণ পর্যায়ে এবং উৎপাদন পর্যায়ে আমরা ভ্যাটকে প্রত্যাহার করব না? পার্টিকুলার ট্রান্সপ্লান্ট রোগী এবং কিডনি ডায়ালাইসিস রোগীদের যেসব ওষুধপত্র লাগে এদের ট্যাক্স একদম মওকুফ করা যেতে পারে। যে আমাদের ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো ট্যাক্রোনিমাস, মাইক্রোফেনোলেট, এই দুটো খুবই ইম্পর্টেন্ট ওষুধ। এই দুটা ডায়ালাইসিস রিলেটেড যেসব ওষুধ, সেগুলি যদি আমাদের দেশে প্রোডাকশন করা সম্ভব, সেগুলো আমরা প্রোডাকশন করব, কিন্তু সবচেয়ে মিনিমাম খরচ যাতে আমাদের সম্ভব। তবে উন্নত বিশ্বের মতো বাংলাদেশে পেরিটোনিয়াল তথা ঘরে বসে ডায়ালাইসিস জনপ্রিয় করা গেলে কমবে রোগীর আনুষঙ্গিক খরচ, সচল থাকবে রোগীর কর্মক্ষমতাও। এক্ষেত্রে ওষুধ কোম্পানিগুলোকে দেশেই ফ্লুইড তৈরির আহ্বান এই বিশেষজ্ঞের। ইনসেপ্টের সাথে কথা বললাম, একটা মিটিং করলাম, তো ইনসেপ্টের মুক্তাদির আমাকে বললেন যে, জিয়া ভাই, আমি এবার আপনাদেরকে বানিয়ে দেব। ইনসেপ্টটা যদি $1 বা $2 পিডি ফ্লুইড করতে পারে, তাহলে এক্সপেন্স এত কমবে যে মানুষের আর আগের মতো কষ্ট হবে না। আর যেগুলো টেকনিক্যাল প্রবলেম, যেগুলো ইনফেকশন কেন হচ্ছে, কিভাবে করবে, সেটার জন্য আমরা দেখছি যত আমরা নার্সদেরকে ট্রেনিং দেই, তাতে গিয়ে এটা ইমপ্রুভমেন্ট হয়। তো এটা আমরা অনেক বছর থেকে করছি, তো সেটা আমরা সহায়তা করতে পারবো। মাত্র 1 দশকের ব্যবধানে 1 কোটি বেড়ে কিডনি রোগীর মোট সংখ্যা 3 কোটি ছাড়িয়েছে। কিন্তু হতাশার খবর হলো 92% অর্থের অভাবে শেষ পর্যন্ত কিডনি ডায়ালাইসিস সেবা চালিয়ে নিয়ে যেতে পারেন না এবং অনেকেই মৃত্যুর শিকার হন। তাই ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগতে থাকা রোগীদের অগ্রাধিকার ভিত্তিতে এবং যাদের বয়স 30 হয়েছে, অন্তত একবার কিডনি পরীক্ষা করার জোর আহ্বান বিশেষজ্ঞদের। মুজাহিদ শুভ, এখন, ঢাকা। কাল উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। ক্যাম্প পরিদর্শন এবং একাধিক বৈঠক শেষে রোহিঙ্গাদের সাথে নিয়ে ইফতার ও মতবিনিময় করবেন তারা। এই সফরকে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছেন রোহিঙ্গারা। আর দ্রুত প্রত্যাবর্তনে জাতিসংঘের তত্ত্বাবধানে রাখাইনের নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠা এবং বর্তমানে খাদ্য সহায়তা স্বাভাবিক রাখা সহ নানা দাবি জানাবেন রোহিঙ্গা নেতারা। মন্তোষ বেদজ্ঞের প্রতিবেদনে যেখানে ছবি তুলেছেন মোহাম্মদ রাসেল। উখিয়া ও টেকনাফে 33টি আশ্রয় শিবিরে 12 লাখেরও বেশি রোহিঙ্গার বসবাস। 2017 সালে ব্যাপক অনুপ্রবেশের পর 8 বছরে একজন রোহিঙ্গাকেও ফেরত নেয়নি মিয়ানমার। উল্টো বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে কয়েক মাসে রাখাইন থেকে পালিয়ে এসেছে আরও 60,000-এরও বেশি রোহিঙ্গা। এদিকে ক্যাম্পগুলোতে রোহিঙ্গাদের খাদ্য সহায়তা $12.5 থেকে কমিয়ে $6 নিয়ে আসার ঘোষণায় উদ্বেগে রোহিঙ্গারা। তহবিল সংকটে শিশু শিক্ষা কার্যক্রম বন্ধ হয়ে যাওয়া, স্বাস্থ্যসেবা থেকে রোহিঙ্গাদের বঞ্চিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এমন প্রেক্ষাপটে আগামী শুক্রবার উখিয়ায় আশ্রয় শিবির পরিদর্শনে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ও জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। তাদের এই সফরে প্রত্যাবাসন ইস্যুতে অগ্রগতি আসবে বলে মনে করছেন কমিউনিটির নেতারা। দেশত যাইতে হয়েছে কিন্তু আজ যাইলে খালিয়া ধরাই দিয়ে এটা আর কান আমার সেফ নাই। আর রেসপন্সিবিলিটি হইল যে ইউএন, তো ইউএনএ আর কানত যদি সে রোহিঙ্গা কান আর টুপি দিছে জুঙ্গরে আর তো যাইলে আর ফিরিয়ে আনো উড়িব। সফরটিকে ঐতিহাসিক মনে করছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন। এর মাধ্যমে রোহিঙ্গাদের সঙ্গে যে বিশ্ব সম্প্রদায়ের পাশে আছে এবং বাংলাদেশে তাদের পাশে রয়েছে, এই আস্থা রোহিঙ্গাদের মধ্যে তৈরি হবে। আমাদের দুইটাই প্রত্যাশা, একটা হচ্ছে
ভলান্টিয়ারি রিপার্টিশনটা যাতে দ্রুত গতিতে হয়, পাশাপাশি রোহিঙ্গাদের ফেরত না যাওয়া পর্যন্ত ওদের যে রেশনের ব্যবস্থাটা যাতে আগের জায়গায় চলে যায়। বাংলাদেশের সরকার প্রধান এবং জাতিসংঘের প্রধান একসাথে লাখো রোহিঙ্গার সাথে ইফতারের মাধ্যমে রোহিঙ্গাদের মনেও এই কনফিডেন্স তৈরি হবে যে তাদের পাশে বাংলাদেশ সারা বিশ্ব সম্প্রদায় রয়েছে। পরিদর্শনের পাশাপাশি একাধিক বৈঠকে অংশ নেবেন তারা। এরপর ইফতার করবেন লাখো রোহিঙ্গার সঙ্গে। তাই কয়েক স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বিমানবন্দর থেকে ক্যাম্প পর্যন্ত এবং আমাদের নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। সব মিলিয়ে আমাদের 1200 ফোর্স এখানে ডেপ্লয়মেন্ট থাকবেন। এখানে সাদা পোশাকে ট্রাফিক, স্ট্রাইকিং, মোবাইল পার্টি, পিকেট, কয়েকটি স্তরে আমাদের নিরাপত্তা ব্যবস্থা এখানে রয়েছে। এর আগে 2018 সালের 2 জুলাই নির্যাতিত রোহিঙ্গাদের দেখতে উখিয়া ক্যাম্পে আসেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। এখন কক্সবাজার। অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশনা থাকলেও উপকূলীয় জেলা বরগুনায় নিয়ম নীতি না মেনে ইটভাটা পরিচালনা করছেন প্রভাবশালীরা। সবাইকে ম্যানেজ করে চলছে অবৈধ ইটভাটার ব্যবসা। সচেতন মহল বলছেন, জরিমানার পাশাপাশি বন্ধ করতে হবে প্রাণ ও পরিবেশের শত্রু অবৈধ এইসব ভাটা। SM সিফাতের ছবিতে জানাবেন জিয়াদ মাহমুদ। বরগুনার বেতাকি পৌরসভার সাবেক মেয়র ABM গোলাম কবির বিষখালী নদীর পাড় দখল করে গড়ে তুলেছেন ইটভাটা। স্থানীয়দের অভিযোগ, জুলাই বিপ্লবের পর এই গোলাম কবির গা ঢাকা দিলেও ব্যবসা চালাচ্ছেন আড়ালে থেকে। কোন অদৃশ্য শক্তির বলে, কোন ক্ষমতার বলে তাদের এই কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে সেটা আমাদের আর কাছে অস্পষ্ট। এই ইটভাটা তৈরি করে সেখানে পরিবেশ দূষণ করছে, সেখানে গাছ পোড়াচ্ছে, সেখানে নদীর পাড়ের মাটি কেটে নিচ্ছে অথবা সরকারি জমির মাটি কেটে নিচ্ছে, কিন্তু এটা কেউ দেখছে না। ক্ষমতার অপব্যবহার করে বিষখালী নদীর এপারে নদীর চর দখল করে দূষণের মহোৎসবে যেমন মেতেছেন ভাটা মালিকরা, ঠিক তেমনি নদীর ওপারেও অবৈধভাবে গড়ে তোলা হয়েছে অনেকগুলো ইটভাটা। এসব ইটভাটায় দখল ও দূষণে বিষখালী নদীর স্বাভাবিক গতিপথ পরিবর্তন হওয়ার পাশাপাশি ব্যাহত হচ্ছে মাছের উৎপাদন। ইটভাটা দূষণে নেতিবাচক প্রভাব পড়ছে জনস্বাস্থ্য ও পরিবেশের উপর। আমতলী উপজেলার মহিষকাটায় চাউলা স্কুল এবং কুয়াকাটা আমতলী মহাসড়ক ও মাদ্রাসার পাশে বিভিন্ন রাজনৈতিক নেতার দখলে রয়েছে ইটভাটা। বামনা উপজেলায়ও কয়েকটি ইটভাটার নুড়ি ফেলে দখল করা হচ্ছে নদীর চর। অনেকেই ফসলি জমির মাটি কেটে ব্যবহার করছেন এসব ইটভাটায়। মালিক 3টা কলা চালা, এবারে পটুয়াখালী জেলার যুব দলের সভাপতি, 2 নম্বর হলে যে বরিশাল বিভাগের জয়েন্ট সেক্রেটারি। এগুলো নিয়ে অসংখ্যবার আন্দোলন হয়েছে, রিপোর্ট হয়েছে, কিন্তু কোনো কিছুতেই তো কিছু হচ্ছে না। নিশ্চয়ই এর পিছনে যারা এই ছাড়পত্র দেয়, যারা অনুমতি দেয়, তারা নিশ্চয়ই কোনো আর্থিক সুবিধা নিয়ে এগুলো করছে। বিষাক্ত গ্যাস নির্গত হয়, এগুলা শিশু বিদ্যুতের সমস্যা তৈরি করে, একই সাথে তাদের লেখাপড়ায় মন বসে না এবং এরা পরিবেশের উপর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করছে। পরিবেশ অধিদপ্তর কিভাবে এসব ইটভাটার লাইসেন্স দিয়েছে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা। তবে জেলা প্রশাসক জানান, অবৈধ ইটভাটার বিরুদ্ধে নেওয়া হবে পদক্ষেপ। আমাদের আসলে এখন অফিসিয়ালি ফিল্ড লেভেলে সরাসরি সাক্ষাৎকার দেওয়ার কোনো পারমিশন নেই। আমরা মোবাইল কোড চালু করে দিচ্ছি, আমরা আমাদের এই অভিযান অব্যাহত থাকবে আর কি। আজকে একটা মোবাইল কোড হয়েছে, আরো হবে, চলতেই থাকবে ভাই। আমাদের উপজেলা নির্বাহী অফিসার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা তারা কোথাও না কোথাও অভিযান চালাচ্ছে এবং তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন জরিমানা করছে। আমরা কয়েকটা চুল্লিও ধ্বংস করে দিয়েছি। নতুন কোনো ইটভাটার আমরা দিচ্ছি না। তারপর আপনারা যে বিষয়গুলো তুলে ধরেছেন, আমরা সেই বিষয়গুলো ইটভাটার সেই অনিয়মের বিষয়ে অভিযান চালাবো এবং অভিযান চালিয়ে আমরা যদি সেগুলো সত্য হয় সেগুলো আমরা বন্ধ করে দেবো। জেলায় অর্ধশতাধিক ইটভাটা থাকলেও চালু রয়েছে 37টি, যাদের বেশিরভাগেরই বৈধ কাগজপত্র না থাকার অভিযোগ রয়েছে। জিয়াদ মাহমুদ, এখন বরগুনা। গেল 2 যুগে একটু একটু করে দখল হয়ে গেছে ঝালকাঠি শহরের প্রবাহমান খালগুলো, আর এতে করে শহরের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা অচল হয়ে পড়েছে, আর যার সরাসরি বিরূপ প্রভাব পড়ছে পরিবেশের ওপর। পৌর প্রশাসক বলছেন, খালগুলো দখলমুক্ত করে পানির প্রবাহ ফেরাতে উদ্যোগ নেওয়া হয়েছে। আলামিন তালুকদারের প্রতিবেদনে দেখবেন বিস্তারিত।
1875 সালে প্রতিষ্ঠিত হয় দেশের অন্যতম প্রাচীন ও প্রথম শ্রেণীর ঝালকাঠি পৌরসভা। একসময় এই শহরে প্রবাহমান ছিল অন্তত 22টি খাল, কিন্তু গেল 2 যুগে একটু একটু করে দখল দূষণে অস্তিত্ব বিলীন হয়েছে বেশিরভাগ খালের। বর্তমানে শহরের বুকে 4 থেকে 5টি খাল কোনো রকম দৃশ্যমান। তবে খালের 2 পাশ দখল আর মাত্রাতিরিক্ত দূষণে পরিণত হয়েছে নালা নর্দমায়। মশা মাছির আবাসস্থল। নালা নর্দমাগুলো ছড়াচ্ছে রোগ জীবাণু। একই সাথে সামান্য বৃষ্টিতেই রাস্তাঘাট, দোকানপাট ও ঘরবাড়িতে সৃষ্টি হয় জলাবদ্ধতার। সমস্যার সমাধানে কিছু সড়কের পাশে ড্রেন নির্মাণ করা হলেও আবর্জনা অপসারণ না করায় পানি নিষ্কাশন হয় না বললেই চলে। উভয় সাইড দিয়ে আস্তে আস্তে দখল করতে করতে এখন কোনো প্রকার এখানে কোনো কিছু কাজ করা সম্ভব না। কোনো পানি বর্ষায় মুষল আকারে বর্ষা হইলে সেই পানি এখানে নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই। ময়লা ফালায় ভরাট করছে, এর কারণে আমরা স্কুলের পাশ দিয়ে হাঁটতে পারি না। আমাদের হাঁটতে সমস্যা হয়, বমি আসে, দুর্গন্ধ আসে। বর্তমানে দেখছি খাল অভিযান চলছে, খাল উচ্ছেদ চলছে, কিন্তু এদিকে কোনো সিটিপাড়া তার কোনো উন্নয়নের কোনো দেখা পাই নাই। অবৈধ স্থাপনা অতি দ্রুত উচ্ছেদ করে ঝালকাঠি জেলার প্রাণ ফিরিয়ে আনার জন্য এই খালগুলোকে পুনরায় খনন করা হোক। পৌর প্রশাসক বলছেন, খাল দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা অপসারণ ও পানির প্রবাহ ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়া হচ্ছে। বেশ কিছু খাল অবৈধ জবরদখল হয়ে আছে, যে খালগুলোর পার ঘেঁষে অনেকেই স্থাপনা, ঘরবাড়ি, দোকানপাট নির্মাণ করেছে। তো আমরা এগুলো অপসারণের ব্যবস্থা নিচ্ছি এবং আমি আশা করি যে খালের নাব্যতা বৃদ্ধি পেলে, খাল খননটা হলে যেই সমস্যাগুলো আছে, মশা এবং ময়লার স্তূপ, এগুলো থাকবে না। এক সময়ের পরিচ্ছন্ন ঝালকাঠি শহর দখলদারদের কবলে জলাবদ্ধতা আর দূষণে পরিণত হয়েছে জনদুর্ভোগের শহরে, যা থেকে পরিত্রাণে কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ দাবি পৌরবাসী। আল আমিন তালুকদার, এখন ঝালকাঠি। 4 বছর পেরিয়ে গেলেও শেষ হয়নি সাতক্ষীরা সদর উপজেলার রইচপুর খালের 60 মিটার সেতু নির্মাণ। এতে ভোগান্তিতে পড়েছেন 4 ইউনিয়নের লক্ষাধিক মানুষ। পণ্য পরিবহনে ভোগান্তির পাশাপাশি বাড়ছে খরচ। সাতক্ষীরা থেকে আহসান রাজীবের প্রতিবেদন, ছবিতে ছিলেন মাসুদ রানা। সাতক্ষীরা সদর উপজেলার রইচপুর খালের উপর 2021 সালে শুরু হয় পুরনো সেতু ভেঙে নতুন সেতু নির্মাণ কাজ। দায়িত্ব পায় ঠিকাদারি প্রতিষ্ঠান সলিউশন ডিজাইন। 4.5 কোটি টাকা ব্যয়ে 60 মিটার দৈর্ঘ্যের সেতু নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিল 2022 সালের নভেম্বরে, কিন্তু 4 বছর পেরিয়ে গেলেও শেষ হয়নি নির্মাণ কাজ। পিলার ও সেতুর উপরের অংশ ঢালাই ছাড়া নেই কোনো অগ্রগতির দৃশ্য। সদর উপজেলার ঘোনা, শিবপুর, আগরদাড়ি ও আলিপুর ইউনিয়নের লক্ষাধিক মানুষের যাতায়াতের মাধ্যম এই সেতু। সেতুটি নির্মাণ কাজ শুরুর পর বিকল্প হিসেবে পাশে একটি কাঠের সাঁকো নির্মাণ করা হয়। সেই সাঁকো দিয়ে এখনও ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন স্থানীয়রা। এতে প্রায় ঘটছে দুর্ঘটনা। কাজের প্রতি কোনো গুরুত্ব নেই, আর দেখা যাচ্ছে আমরা তো অনেক হয়রানিতে আছি, ভোগান্তিতে আছি। আমাদের যে চাষবাস ব্রিজের উত্তর পাশে পূর্ব পাশে হওয়ার কারণে পশ্চিম পাশে যে সমস্ত মানুষের আমরা চাষাবাদের সঙ্গে জড়িত, তাদের শস্য, ধান চালগুলো, মাছ, তাদের বহন খরচ অতিরিক্ত হয়ে যাচ্ছে, 3 গুণ 4 গুণ হয়ে যাচ্ছে। এই সাইডে ধান ক্ষেত আছে, এরা মনে করেন এই 3 থেকে 4 বছর প্রায় 7 কিলো ঘুরে ওদের এই ধান বাড়ি ওঠাতে হয়। সংস্কারের দেরিতে আমাদের সাতক্ষীরা টু ঘুনা যাতায়াতের প্রত্যেক মানুষের ভোগান্তি হয়, যানবাহন চলাচলের কষ্ট হয়। কাঠের পোল যেটা নিচেতে দেওয়া আছে, এটা দেওয়ার কথা ছিল লোহার ইস্পাত, দেওয়া হয়নি। এখানেও দুর্নীতি ছিল। বিগত সরকারের দোসররা কন্ট্রাক্টরের কাছ থেকে বহু চাঁদাবাজি করেছে, বহু টাকা পয়সা নেওয়ার কারণে কন্ট্রাক্টর পিছাই গেছে। এসব ইউনিয়নের উৎপাদিত কৃষি পণ্য ও ঘেরের মাছ জেলা শহরের বাজারে নিয়ে আসার জন্য বর্তমানে 15 কিলোমিটার দূরের অন্য একটি সেতু ব্যবহার করতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। এছাড়া সেতু ব্যবহারের সুযোগ না থাকায় জরুরি প্রয়োজনে এই পথে চলাচল করতে পারে না অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের গাড়ি। এখন এতটা লোকের এই ভোগান্তি, আর আমাদের চাষি মানুষের এই ফসল আলিপুরতে ঘুরিয়ে বাড়ি নিয়ে যায়। এই ব্রিজটা কোনো প্রকার সংস্কারের কোনো উদ্যোগ নিচ্ছে না এই যে ঠিকাদারি কন্ট্রাক্টর সলিউশন ডিজাইন। তো 4-5টা বছর বিশাল একটা ভোগান্তিতে আসি। এই যে ভ্যান, কত ভ্যান যে পান্তি পড়লো, খানায় পড়লো, তার কোনো ঠিক নেই। এলজিইডি বলছে ব্রিজের মূল অবকাঠামোর কাজ শেষ হয়েছে, জমি অধিগ্রহণ জটিলতায় কিছু কাজ আটকে আছে। তবে দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করার বিষয়ে চেষ্টা চলছে বলছেন কর্মকর্তারা।
জমি সংক্রান্ত জটিলতা এবং ডিজাইন সংক্রান্ত জটিলতার জন্য কাজটা আসলে একটু ডিলে হয়, কিন্তু বর্তমানে ব্রিজের মূল স্ট্রাকচারের কাজ 100% কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু 2 অ্যাপ্রোচের কাজ বাকি আছে। 2 অ্যাপ্রোচের কাজে এখন এখানে আবার জমি সংক্রান্ত জটিলতা দেখা দিছে। পরে আমরা এটা ইউনো সাহেবকে জানাইছি। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর অনূর্ধ্ব 100 মিটার সেতু নির্মাণ প্রকল্পের অধীনে এই সেতুটি নির্মাণ কাজ শুরু করে। আহসান রাজীব, এখন সাতক্ষীরা। ঈদকে ঘিরে সিরাজগঞ্জে জমে উঠেছে নিউ মার্কেট কাপড়ের হাট। পাইকারদের হাত ঘুরে এইসব কাপড় চলে যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়। প্রতিটি হাটে লেনদেন হচ্ছে কোটি টাকার। এ নিয়ে আরও জানাতে সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিফাত রহমান। রিফাত, আপনার কাছে জানতে চাই, ঈদে বাজারে এবার তাঁতের শাড়ি, লুঙ্গি ও গামছার সরবরাহ এই 3 কেমন দেখতে পাচ্ছেন? পাশাপাশি দরদামি বা কেমন বাজারে জানাবেন। অনেক আসলে শেষ মুহূর্তের কেনা বেচায় কিন্তু জমজমাট হয়ে উঠেছে সিরাজগঞ্জের এই নিউ মার্কেটের যে কাপড়ের হাটটি। তার কারণ হলো যে এখানে যারা আসলে ক্রেতা রয়েছেন তারা মূলত কিন্তু পাইকার, তারা কিন্তু এখান থেকে তারা কাপড়গুলো কিনে কিন্তু তারা দেশের বিভিন্ন জেলায় কিন্তু তারা পাইকারি দরে কিন্তু তারা কিনে খুচরা দামে কিন্তু তারা আসলে বিক্রি করবেন। যে কারণে ঈদ ঘনিয়ে আসছে, এখনই কিন্তু তারা কাপড়গুলো নিয়ে তাদের দোকানে কিন্তু তারা বিক্রি করে থাকবেন। এই আপনাকে জানিয়ে রাখি যে এই যে নিউ মার্কেটের এই হাটটি, এটি কিন্তু আসলে তাঁতের শাড়ি, লুঙ্গি এবং গামছা কেনা বেচার জন্য প্রসিদ্ধ। মোটামুটি আমরা সকাল থেকে দেখেছি যে প্রচুর পরিমাণে কিন্তু তাঁতের কাপড়ের এখানে সরবরাহ রয়েছে এবং ক্রেতাও কিন্তু রয়েছে চোখে পড়ার মতো। আসলে এই হাটটি কিন্তু সারা বছর বসলেও ঈদের আগে কিন্তু সপ্তাহে 2 দিন, বিশেষ করে সোমবার এবং বৃহস্পতিবার কিন্তু এই হাটটি বসে এবং 6টা থেকে 10টা পর্যন্ত এই হাটে কাপড় কেনা বেচা হয়ে থাকে। তবে আজকে আমরা যেটা দেখেছি যে আজকে শাড়ি থেকে কিন্তু এই হাটে লুঙ্গির সরবরাহটা কিন্তু অনেক বেশি রয়েছে। বিশেষ করে যারা আসলে জাকাতের জন্য কাপড় কেনেন তারা কিন্তু আসলে এখানকার কাপড় কিনে কিন্তু তারা জাকাত দিয়ে থাকেন। যে কারণে এই যে জাকাতের শাড়ি, লুঙ্গি, এটির চাহিদাও কিন্তু বেশি রয়েছে। বিশেষ করে শাড়ির যদি দাম বলি, এখানে 400 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 1500 টাকা পর্যন্ত শাড়ি আজকে বিক্রি হচ্ছে। পাশাপাশি লুঙ্গিও কিন্তু 200 টাকা থেকে শুরু করে 1000 টাকা দামের পর্যন্ত লুঙ্গিও কিন্তু এই হাটে পাওয়া যায়। পাশাপাশি গামছাও কিন্তু রয়েছে। গামছার থান 200 টাকা থেকে 800 টাকা পর্যন্ত থানের আসলে গামছা এখানে কিন্তু পাওয়া যায়। তো শেষ মুহূর্তের আসলে এই যে কেনা বেচা চলছে। তবে তাঁতিরা যেটি বলছেন যে আসলে ঈদের আগে এই যে তাঁতের শাড়ির চাহিদা কিন্তু কয়েক গুণ আসলে বেড়ে যায়। তবে সারা বছর নানা প্রতিকূলতার মধ্যে থাকে এই তাঁতিরা। তার কারণ হলো যে আসলে রং সুতার যে অনিয়ন্ত্রিত বাজার, যে কারণে বছর জুড়ে কিন্তু তাদেরকে লোকসান গুনতে হয়। এই যে দুটি ঈদের আগে কিন্তু তাদের যে ক্ষতি, সেই ক্ষতি কিন্তু তারা পুষিয়ে নেওয়ার চেষ্টা করে থাকে। আপনাকে আরেকটি বিষয় জানাই যে এই যে হাটে আসলে 2 দিনে প্রায় 1.5 থেকে 2 কোটি টাকার উপরে কিন্তু কেনা বেচা হয় বলে আমাদেরকে হাটের ইজারাদাররা জানিয়েছেন। তো অনেক সিরাজগঞ্জের এই হাট থেকে আমার কাছে এই ছিল সবশেষ। রমজানের এই রোজা শেষে আসবে খুশির ঈদ, আর সেই ঈদকে সামনে রেখে জমে উঠেছে সিরাজগঞ্জে কাপড়ের বাজার। সে বিষয়ে সবশেষ খোঁজখবর রাখছিলেন সহকর্মী রিফাত রহমান। এবার একটু নিত্যপণ্যের দ্রব্যাদি, মাছ মাংসের খোঁজখবর জানবো। সুনামগঞ্জের সরবরাহ বাড়ায় কমেছে চাষের মাছের দাম। পাশাপাশি দেশীয় মাছের সরবরাহ বাড়লেও দাম কিছুটা চড়া, আর সেই সাথে বেড়েছে গরুর মাংসের বাজারও। এই নিয়ে আলো জানাতে সুনামগঞ্জের ওয়াইজখালী মাছের বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী লিপসন আহমেদ। লিপসন, আপনার কাছে জানতে চাই, চাষের মাছের দাম কতটা কমেছে আর গরুর মাংসের দাম বাড়ার কারণটা কি জানাবেন? বিক্রেতারা কি বলছেন আর ক্রেতাদেরই বা মন্তব্য কি? অনেক শুরুতেই যদি বলি, সুনামগঞ্জে যে মাছের বাজার গুলো রয়েছে সেখানে কিন্তু আসলে মাছের দাম অনেকটাই কমেছে। বিশেষ করে যদি বলি, আমরা রমজানের শুরু থেকেই কিন্তু এই জেলার যে মাছের যে কয়েকটি বাজার রয়েছে সেখানে কিন্তু মাছের বেশ সরবরাহ বেড়েছে। বিশেষ করে যদি বলি, চাষের যে মাছগুলো রয়েছে সেটি আসলে বাড়াই কিন্তু আসলে দাম মূলত কমেছে। সেই সাথে আমরা যদি বলি, যেহেতু এখন এই সুনামগঞ্জের যে পুকুর কিংবা জলাশয় রয়েছে, জলমহল রয়েছে, সেটার শেষ সময়, যার ফলে কিন্তু সেই পুকুর কিংবা জলাশয়ের মাছ কিন্তু ইতিমধ্যে বাজারে যে মাছ চাষিরা আছেন তারা কিন্তু নিয়ে আসছেন, যার ফলে কিন্তু আসলে চাষের যে মাছ রয়েছে সেটার দাম কমেছে। বিশেষ করে যদি বলি, সারা বছরই কিন্তু এই জেলায় দেশীয় মাছের একটি সংকট ছিল, সেটি কিন্তু আসলে ইতিমধ্যে কেটেছে। তবে দেশীয় মাছের সংকট কাটলেও কিন্তু যে দাম সেটা কিন্তু আসলে বলা যায় বেশ চড়া। বিশেষ করে
আমরা যদি বলি দেশীয় মাছ ট্যাংরা কিন্তু প্রতি কেজি কিন্তু 400 থেকে 550 টাকা দরে বিক্রি করা হচ্ছে। সেই সাথে যদি বলি চিংড়ি কিন্তু প্রতি কেজি কিন্তু আসলে প্রায় 600 থেকে 700 টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। সেই সাথে বোয়াল 700 থেকে 800 টাকা কেজি। সেই সাথে চাষের মাছ কিন্তু দাম যেটি কিন্তু গত 15 দিন আগেও কিন্তু যেটি প্রায় 200 টাকার উপরে ছিল সেটি কিন্তু আসলে 200 টাকার নিচে নেমে এসেছে। পাশাপাশি আমরা যদি গরুর যে মাংসের বাজারের কথা বলি সেটি কিন্তু রমজানের আগেও কিন্তু এই জেলায় গরুর যে মাংস সেটি কিন্তু আসলে দাম ছিল 720 টাকা কেজি দরে কিন্তু গরুর মাংস বিক্রি করা হয়েছিল। সেটি কিন্তু রমজানের শুরু থেকে কিন্তু আসলে 750 টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। সেই সাথে খাসির যে মাংস ছিল সেটা কিন্তু প্রায় 1100 থেকে 1300 টাকা, অর্থাৎ 200 টাকা বেড়ে গিয়েছে। তবে এখানকার ব্যবসায়ীরা যেটি বলছেন, যেহেতু রমজানকে ঘিরে কিন্তু আসলে ক্রেতারা যেটি বলছেন যে রমজানকে ঘিরে কিন্তু মাংসের বাজারে যে সিন্ডিকেটের মাধ্যমে কিন্তু আসলে দাম বাড়ানো হয়েছে। তবে তারা যেটি বলছেন, যদি প্রশাসনের পক্ষ থেকে বাজার তদারকি করা হতো প্রত্যেক দিন, তাহলে কিন্তু আসলে এই দামটা তারা সহজে বাড়াতে পারতো না। পাশাপাশি যদি বলি ব্যবসায়ীরা যেটি বলছেন, যেহেতু গরুর তারা যে গরুর মাংসের দাম বাড়ানোর কারণ যেহেতু গরু তারা দামে কিনতে হচ্ছে, যার ফলে কিন্তু তারা যেটি বলছেন তারা গরুর দাম মাংস যেটি সেটি বাড়াচ্ছেন। তো এই ছিল সুনামগঞ্জের মাছ কিংবা মাংসের বাজারের সর্বশেষ। অনেক বাংলাদেশিদের জন্য ওমরাহ ভিসা দেওয়ার হার কমিয়ে দিয়েছে সৌদি আরব। বর্তমানে মাত্র 10% বাংলাদেশিকে ওমরাহ ভিসা দিচ্ছে ঢাকার সৌদি দূতাবাস। একাধিক হজ এজেন্সি বিষয়টি নিশ্চিত করে বলেছে, ওমরাহ ভিসার সংকটে রমজান মাসে এজেন্সিগুলোতে চলছে হাহাকার। প্রতিদিনই বাতিল হচ্ছে শত শত টিকিট। যাত্রীর অভাবে আসর খালি রেখে পরিচালনা করতে হচ্ছে নিয়মিত ফ্লাইট। এদিকে ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, ওমরাহ ভিসা কমিয়ে দেওয়ার বিষয়টি সৌদি কর্তৃপক্ষের সিদ্ধান্ত। মক্কায় ভিড় কমানো ও স্থান সংকুলান না হওয়ায় ভিসা ইস্যু কমিয়ে দেওয়া হতে পারে। এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি সৌদি কর্তৃপক্ষ। গত 4 মার্চ থেকে সৌদির নুসুক সিস্টেমে ওমরাহ যাত্রীদের ভিসা মিলছে না। দর্শক, এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। রুদ্ধশ্বাস অভিযানের পর বিচ্ছিন্নতাবাদীদের হাতে ছিনতাই হওয়া ট্রেন থেকে 300-র বেশি জিম্মিকে জীবিত উদ্ধার করেছে পাকিস্তান সেনাবাহিনী। বিএলএফ এর 33 সদস্যের সকলকেই হত্যার মাধ্যমে টানা হয়েছে অভিযানের সমাপ্তি। দেশটির আইএসপিআর মহাপরিচালকের দাবি, ট্রেন হাইজ্যাকের মাস্টার মাইন্ড অবস্থান করছেন আফগানিস্তানে। বাকিটা জানাচ্ছেন নাফি আরমান মনন। অবশেষে যাত্রীবাহী ট্রেন হাইজ্যাক ও জিম্মি ঘটনার অবসান করল পাকিস্তানের সেনাবাহিনী। জটিল অভিযানের মাধ্যমে বিচ্ছিন্নতাবাদী সকল সন্ত্রাসীকে হত্যার পাশাপাশি 300-র বেশি জিম্মিকে জীবিত উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান আইএসপিআর। স্থানীয় গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে লেফটেন্যান্ট জেনারেল আহমদ শরীফ চৌধুরী জানান, সফল অভিযানের মাধ্যমে 33 সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে। অভিযানের সময় কোনো জিম্মি নিহত হননি। তবে অভিযান শুরুর আগে প্রাণ হারান 21 যাত্রী ও 4 নিরাপত্তা বাহিনীর সদস্য। জিম্মিদের মধ্যে নারী ও শিশুদের মানবঢাল হিসেবে ব্যবহার করে বেলুচিস্তান লিবারেশন আর্মি বিএল-এর সদস্যরা। এছাড়াও বিচ্ছিন্নতাবাদীরা সুইসাইড ভেস্ট পরিহিত অবস্থায় জিম্মিদের পাশে বসে থাকায় ধীরগতিতে চালানো হয় উদ্ধার অভিযান। ট্রেন হাইজ্যাকের মাস্টারমাইন্ড আফগানিস্তানে অবস্থান করছেন বলে দাবি পাক সেনাবাহিনীর। আর পুরোটা সময় তার সঙ্গে স্যাটেলাইট ফোনে যোগাযোগ করে সন্ত্রাসীরা। অভিযানে পাকিস্তান সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে ছিলেন বিমান বাহিনী, ফ্রন্টিয়ার কর্পস ও এসএসজির সদস্যরা। দৃঢ়তার সঙ্গে অভিযান পরিচালনা করায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। অন্যদিকে সন্ত্রাসী হামলায় প্রাণ হারানো পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। মঙ্গলবার কোয়েটা থেকে পেশোয়ার যাওয়ার পথে বেলুচিস্তানের বোলান জেলায় 440 যাত্রীসহ ছিনতাই হয় জাফর এক্সপ্রেস। এর দায় স্বীকার করে প্রদেশটির সকল রাজনৈতিক বন্দীকে মুক্তির 48 ঘণ্টার আলটিমেটাম দেয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন বিএলএ। তবে আলটিমেটাম শেষ হবার আগেই অভিযান সমাপ্ত করল পাক সেনাবাহিনী। নাফি আরমান মনন, এখন বিশ্ব। যুক্তরাষ্ট্র শান্তি আশা করলেও রাশিয়া ও ইউক্রেন ব্যস্ত তাদের স্বার্থ রক্ষায়। যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হওয়ার সঙ্গে সঙ্গেই ইউক্রেনের প্রতি সহায়তার হাত বাড়িয়েছেন ট্রাম্প প্রশাসন, যা রাশিয়ার জন্য কিছুটা চাপ তৈরি করছে। তাই নিজেদের কিছু শর্ত যুদ্ধবিরতির প্রস্তাবে জুড়ে দেওয়ার ইচ্ছা মস্কোর। যদিও শুরু থেকেই অস্থায়ী যুদ্ধবিরতির বিরোধিতা করে আসছে রাশিয়া। তানভীর জনের প্রতিবেদন।
ট্রাম্প জেলেনস্কির বাকবিতণ্ডার পর ওয়াশিংটন কিয়েভ সম্পর্কে চির ধরলেও যুদ্ধবিরতির প্রস্তাবে ইউক্রেন রাজি হয় আবারও সম্পর্কের মোড় ঘুরল। মঙ্গলবার সৌদি আরবের জরুরি বৈঠকে 30 দিনের যুদ্ধবিরতির মার্কিন প্রস্তাবকে ইতিবাচক হিসেবে গ্রহণ করে ইউক্রেন। শান্তি প্রতিষ্ঠায় আলোচনায় বসতেও রাজি হয় তারা। ইউক্রেনের এমন পদক্ষেপে মন গলেছে ট্রাম্পেরও। বিনিময়ে সামরিক ও গোয়েন্দা সহায়তা পুনরায় চালুর ঘোষণা দেয় ট্রাম্প প্রশাসন। ট্রাম্প জেলেনস্কির শিথিল সম্পর্ক অনেকটা চাপে ফেলে দিয়েছে রাশিয়াকে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলছেন, শান্তির পথ বেছে নেওয়া এখন নির্ভর করছে রাশিয়ার উপর। ট্রাম্পের বিশ্বাস, তার প্রস্তাব সহজেই ফেলতে পারবেন না বন্ধু পুতিন। Now we have to go to Russia and hopefully President Putin will agree to that also, and we can get this show on the road. We can get this horrible war where 2,000-3,000 soldiers a week, every week, 2,000, 3,000, 4,000 sometimes. I get the reports. এদিকে ক্রেমলিনের ভাষ্য, যুদ্ধবন্ধ ও শান্তি প্রতিষ্ঠায় আলোচনার জন্য কিয়েভ কতটা প্রস্তুত তা পর্যবেক্ষণ করবে মস্কো। সংঘাত নিরসনে দীর্ঘদিন ধরেই আলোচনার প্রস্তাব দিয়ে আসছে রাশিয়া, যদিও মস্কো যুদ্ধের লক্ষ্য অর্জন থেকে বিচ্যুত হবে না বলেও জানানো হয়। Все меры и мероприятия подготовительного характера были проведены заранее, заблаговременно. И это как раз позволяет обеспечивать. বিশেষজ্ঞদের মতে মস্কোর জন্য বিষয়টি অনেকটা বিব্রতকর আপোষও হতে পারে। বন্ধুপ্রতিম ট্রাম্পকে খালি হাতে ফেরাতে ভাবতে হবে পুতিনকে, কারণ শুরু থেকে অস্থায়ী যুদ্ধবিরতির বিরোধিতা করে আসছে রাশিয়া। অন্যদিকে ট্রাম্পও পুতিনের উপর আস্থা হারাতে চাইবেন না। এদিকে যুদ্ধপন্থী রাশিয়ার কট্টরপন্থীরা যুদ্ধবিরতির প্রস্তাবকে বিশ্বাসঘাতকতা হিসেবে দেখছেন। তাদের আশঙ্কা, এই সময়ে ইউক্রেন আরও সুসংগঠিত হওয়ার সুযোগ পাবে। অন্যদিকে যুদ্ধবিরতিতে রাজি হওয়ার পেছনে যুদ্ধের ময়দান থেকে নেটোকে সরিয়ে দেওয়ার শর্তও দিতে পারে রাশিয়া। তানভীর জানি, এখন বিশ্ব। এবার খেলার প্রসঙ্গ। 21 ক্রিকেটারকে নিয়ে বিসিবির নতুন কেন্দ্রীয় চুক্তিতে ক্যারিয়ারের মধ্য ও শেষ প্রান্তে থাকা ক্রিকেটারদের গুরুত্ব দেওয়া হলেও সেখানে জায়গা হয়নি শামীম পাটোয়ারি, পারভেজ ইমনের মতো তরুণদের। আবার দীর্ঘদিন পরে ইনজুরি থেকে জয় করে ফিরে আসা পেসার ইবাদত হোসেনও পাননি তার প্রাপ্য সম্মান। তাই এমন সিদ্ধান্তে প্রশ্ন উঠেছে আসলেই ক্রিকেট বোর্ডের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে। বিস্তারিত জানাচ্ছেন রেদওয়ান শাওন। নতুন বছরে আবারও আগের নিয়মে ফিরেছে বিসিবি। 21 ক্রিকেটারকে কেন্দ্রীয় চুক্তিতে রেখে নতুন তালিকা প্রকাশ করেছে দেশের ক্রিকেট বোর্ড। চলতি মাস থেকেই তালিকা অনুযায়ী বেতন ভাতা পাবে প্রতিটি ক্রিকেটার। বিগত বছরগুলোতে অভিজ্ঞতা, বর্তমান পারফরমেন্স ও ভবিষ্যতের কথা মাথায় রেখে কেন্দ্রীয় চুক্তির তালিকা করা হতো পয়েন্টের ভিত্তিতে। 3 ফরম্যাটের আলাদা আলাদা ক্যাটাগরির জটিলতা এড়িয়ে এবার গ্রেডিং সিস্টেমে ফিরেছে বিসিবি। 5 ক্যাটাগরির সেই তালিকায় আছেন 2 ফরম্যাটকে বিদায় জানানো মুশফিকুর রহিমও। অথচ তালিকায় জায়গা পাননি শামীম পাটোয়ারি, পারভেজ হোসেন ইমনের মতো উঠতি ক্রিকেটাররা। নতুন চুক্তিতে A+ ক্যাটাগরিতে এককভাবে জায়গা পেয়েছেন তাসকিন আহমেদ। এ ক্যাটাগরির 3 ক্রিকেটার শান্ত লিটন ও মেহেদি হাসান মিরাজ। বি ক্যাটাগরিতে আছেন 7 ক্রিকেটার। তাইজুল হাসান মাহমুদের সাথে আছেন প্রথমবারের মতো চুক্তিতে নাম লেখানো নাহিদ রানা। 2 ফরম্যাট খেলা নাহিদ রানা বি ক্যাটাগরিতে জায়গা পেলেও 3 ফরম্যাটেই পারফর্ম করা জাকের আলী অনেক আছেন ক্যাটাগরি সিতে। এছাড়াও ওপেনার তানজিদ তামিম, সৌম্য সরকার সহ মোট 8 ক্রিকেটারের জায়গা হয়েছে সি ক্যাটাগরিতে। আর ডি ক্যাটাগরিতে আছেন নাসুম ও খালেদ আহমেদ। ভবিষ্যৎ পরিকল্পনা মাথায় রেখে কেন্দ্রীয় চুক্তির তালিকা করা হলেও সেখানে জায়গা পাননি শামীম হোসেন পাটোয়ারি। অথচ এনসিএল, বিপিএল থেকে ডিপিএল কিংবা টাইগারদের হাই পারফরমেন্স টিম যেখানেই সুযোগ পেয়েছেন নিজেকে প্রমাণ করেছেন এই হার্ড হিটার ব্যাটার। একই যুক্তি প্রযোজ্য পারভেজ হোসেন ইমনের বেলাতেও। চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে জায়গা দেয়া হলেও রাখা হয়নি কেন্দ্রীয় চুক্তির তালিকায়। তাহলে কোন পরিকল্পনায় ইমনকে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে নেওয়া হয়েছিল, প্রশ্ন অনেকের। অন্যদিকে দীর্ঘদিন পর ইনজুরি কাটিয়ে ফেরা ইবাদত হোসেনও পাননি প্রাপ্য সম্মান। ইনজুরি জয় করে ঘরোয়া ক্রিকেটে ফেরা এই পেসারকে ভবিষ্যতের ভাবনায় রাখা হলে চুক্তির তালিকাতেও রাখা প্রয়োজন ছিল বলে মনে করেন সংশ্লিষ্টরা। রেদওয়ান শাওন, এখন, ঢাকা। এখন বাজার শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার।
শাহবাগে ইনকিলাব মঞ্চের অবস্থান, গণজাগরণের লাকি আক্তারকে গ্রেফতার ও 3 মাসে ধর্ষণের বিচার নিষ্পত্তি সহ 5 দাবি। সময় বাড়িয়েও মেলেনি সাগরে গ্যাস অনুসন্ধানের কোম্পানি। বাপেক্সকে মজুত জানতে জরিপ চালানোর পরামর্শ। শ্যালো সির গ্যাসগুলো আনতে যে খরচ যাবে, ডিপ সির গ্যাসগুলো আনতে তার দ্বিগুণ 3 গুণ খরচ যাবে। এই ক্যাটাগরির যে রিজার্ভ আছে অয়েল অ্যান্ড গ্যাস, সেইখানে তারা ইনভেস্ট করে। লক্ষণ না থাকায় কিডনি 80% বিকলের পর তা জানতে পারেন রোগী। ঘরে ডায়ালিসিস হলে স্বাভাবিক জীবন সম্ভব মত বিশেষজ্ঞদের। ইনসেপ্টটা যদি $1 বা $2 পিডি ফ্লুইড করতে পারে, তাহলে এক্সপেন্স এত কমবে যে মানুষের আর আগের মতো কষ্ট হবে না। এবং কাল রোহিঙ্গা ক্যাম্পে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব। রাখাইনে নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠা ও খাদ্য সহায়তার দাবি। এ ছিল এখন বাজারে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউব এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।